বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মকসুদুল মুমিন, প্রভাষক, বাংলা, বকুলবাড়ি ইউনিয়ন কলেজ, গলাচিপা, পটুয়াখালী। করোনাকালীন এই দুঃসময়ে শিক্ষার্থীদের পড়াশোনাকে চালিয়ে নেওয়ার জন্য আমাদের এই অনলাইন ক্লাসের আয়োজন। সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী, তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকে অনলাইন ক্লাস শুরু করছি। আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সে হলো একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণের আমি যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সে হলো নত্যবিধান ও সত্যবিধান। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের শুরু থেকেই আমরা নত্যবিধান এবং সত্যবিধান সম্পর্কে জেনে আসছি। বাংলা ভাষায় যথেষ্ট তৎসম বা সংস্কৃত শব্দ রয়েছে। এই শব্দগুলো বাংলা ভাষার সঙ্গে যুক্ত হয়ে বাংলা শব্দের মতো ব্যবহার হয়ে আসছে। তাই বাংলা এবং তৎসম শব্দের সঠিক অর্থ নির্ণয়ের জন্য নত্যবিধান এবং সত্যবিধানের প্রয়োজন আছে। তাহলে কি আমাদের এই বাংলা ভাষায় তৎসম বা সংস্কৃত শব্দ ব্যবহার হয়ে আসছে। এই বাংলা শব্দের অর্থ এবং তৎসম শব্দের অর্থ সঠিকভাবে নির্ণয়ের জন্য নত্যবিধান এবং সত্যবিধানের প্রয়োজন রয়েছে। এখন আমরা আলোচনা করব নত্যবিধান নিয়ে। নত্যবিধান নিয়ে আলোচনা করতে হলে আমাদের আগে জেনে নিতে হবে নত্যবিধান কাকে বলে। বাংলা বানানে দন্ত ন এবং মূর্ধন্য ন এর ব্যবহারের নিয়মকে নত্যবিধান বলে। বাংলা বানানে দন্ত ন এবং মূর্ধন্য ন এর ব্যবহারের নিয়মকে নত্যবিধান বলে। সংস্কৃত শব্দ থেকে আগত শব্দের ক্ষেত্রে নত্যবিধানের প্রয়োগ। সংস্কৃত শব্দ থেকে আগত শব্দের ক্ষেত্রের জন্য কি এই নত্যবিধানের প্রয়োজন। বাংলা ভাষায় সম উচ্চারিত বর্ণ জটিলতার মধ্যে বাংলা ভাষার সম উচ্চারিত বর্ণ মূর্ধন্য ন এবং দন্ত ন হলো সবচেয়ে বিব্রতকর। মানে কি আমরা এখানে এসে এলোমেলো হয়ে যাই যে কোন জায়গাটাতে আমরা মূর্ধন্য ন ব্যবহার করব, কোন জায়গাটাতে আমরা দন্ত ন ব্যবহার করব। সেখানে আমাদের যদি আমরা মূর্ধন্য ন এবং দন্ত ন এর নিয়মগুলোকে সঠিকভাবে অনুসরণ করি তাহলে কি আমাদের এই বিভ্রান্তিকর পরিবেশে সৃষ্টি হতে হবে না। সেখানে আমি এখন নত্যবিধানের নিয়ম নিয়ে আলোচনা করব। প্রথমে কি আছে, তৎসম শব্দের ট বর্গীয় যুক্ত বর্ণে মূর্ধন্য ন ব্যবহার হবে। তৎসম শব্দে ট বর্গীয় শব্দে, যেমন আমাদের 5টা বর্গ আছে, ক চ ট ত প। এই 5টা বর্গের ভিতরে আবার ট বর্গের যে বর্ণগুলো আছে, ট বর্গের যে বর্ণ আছে, যেমন ট ঠ ড ঢ, এই বর্ণগুলো যুক্ত বর্ণ যখন হবে তৎসম শব্দে, তখন আমি দন্ত ন ব্যবহার করব না, মানে করা যাবে না। সেখানে মূর্ধন্য ন ব্যবহার করতে হবে। যেমন যদি আমি একটা উদাহরণ দিই তাহলে তোমরা ক্লিয়ার হবে। যেমন খণ্ড, যেমন আমি যদি বলি খণ্ড, খ নয় দন্ত খণ্ড, এই বানানটা আমার সঠিক নয়, কারণ এখানে আমার দন্ত না ব্যবহার হবে না। আমি শুরুতেই বলে গেছি কি তৎসম শব্দের ট বর্গীয় যুক্ত বর্ণে মূর্ধন্য ন ব্যবহার করতে হবে। আসলে এখানে আমি কি করলাম, দন্ত ন ব্যবহার করলাম। তাহলে কি হবে, খ নয় নম্বর খণ্ড। আসলে কি আমার শুদ্ধ বানানটা হবে খণ্ড। এখানে এই যে এখানে আমি কি করলাম, মূর্ধন্য ন ব্যবহার করলাম। এখানে
এই দন্ত ন ব্যবহার করা যাবে না। এটাই হলো নক্ত বিধানের নিয়ম। 1 নম্বরে কি আছে আমার কথাটা, যে তৎসম শব্দে ট বর্গীয় যুক্ত বর্ণে দন্ত ন ব্যবহার করা যাবে না। যেমন কণ্ঠ, আমি যদি বলি কণ্ঠ, ক নয় ঠন্ঠ, কণ্ঠ, এই কণ্ঠ। আর যদি আমি এইভাবে লিখি কণ্ঠ, তাহলে আমার এটা ভুল হবে নাকি, কারণ এখানে আমি দন্ত ন ব্যবহার করেছি। আসলে কি হবে, মূর্ধন্য ন। 2 নম্বর নিয়মে কি আছে, র কিংবা র ফলার পরে পরবর্তী পদে আয়ন শব্দ থাকলে তাহলে হবে কি, র কিংবা র ফলার পরে যদি আয়ন শব্দে যুক্ত কোনো শব্দ থাকে তাহলে হবে মূর্ধন্য ন। কিরকম, র কিংবা র ফলা, র কিংবা র ফলার পরে যদি আয়ন যুক্ত শব্দ থাকে তাহলে কি হবে, মূর্ধন্য ন ব্যবহার হবে। যেমন রা মা অন, রামায়ণ। এখানে কি হলো, আমি মূর্ধন্য ন ব্যবহার করেছি, রামায়ণ। রামায়ণ কি হলো, এখানে আমার এই মূর্ধন্য ন ব্যবহার হয়েছে। এখানে আমি যদি এরকম দেখি যে রামায়ণ, তাহলে আমার এটা কি শতভাগ ভুল হবে। এখানে রামায়ণ হবে না, মানে দন্ত ন ব্যবহার হবে না। তৎসম শব্দে প্রাক, পূর্ব, পর, অপর। তৃতীয় নিয়মটা হলো কি, তৎসম শব্দে প্রাক, পূর্ব, তৎসম শব্দে প্রাক, পূর্ব, পর, অপর। প্রাক, পূর্ব, তৎসম শব্দে প্রাক, পূর্ব, পর, অপর। এই 4টি উপসর্গের পরে যদি অন্য থাকে, অন্যযুক্ত শব্দ থাকে তাহলে সেখানে এই শব্দটি মূর্ধন্য ন ব্যবহার হবে। যেমন পূর্বাহ্ন, পূর্বাহ্নতে এখানে আমার কি ভুল আছে, আমি দন্ত ন ব্যবহার করেছি। এখানে আমার হবে কি, পূর্ব, আসলে কি আমার মূল লেখাটা হবে, মূল বানানটা হবে কি মূর্ধন্য নয়ে ব্যবহার হবে, যে পূর্বাহ্ন। আবার অপরাহ্ন, যেমন পরাহ্ন, পরাহ্ন, ঠিক আছে। পরাহ্নতে আমি কি করব, মূর্ধন্য ন ব্যবহার করব, দন্ত ন ব্যবহার করব না, ঠিক আছে। এটাই হলো কি কথা, যে প্রাক, পূর্ব, পরা, অপর এই 4টি উপসর্গ যোগে যে শব্দ তার শেষে যদি অন্য যুক্ত থাকে তাহলে সেটিতে কি হবে, মূর্ধন্য ন ব্যবহার হবে। তারপরে কি আছে, রি, র ফলা, রেফের পরে আমি আবার বলছি, রি, র, রেফ, তারপর কি আছে, রি, র, রেফ, ক্ষেয়, জ এবং ক্ষেয়র পরে কি হয়, মূর্ধন্য ন
বসে। যেমন ঋণ, যেমন ঋণ, ঋণটা যদি আমি এই বানান লিখি তাহলে আমার এখানে ভুল হবে, কারণ এখানে বলা আছে কি রি র এর পরে মূর্ধন্য ন হবে। লেখাটা কি হবে এরকম, ঋণ। আসলে আমার সঠিক বানান বা এই সঠিক লেখা হবে কি ঋণ। আবার হরিণ, হরিণ হ ঋণ, কি হবে হরিণ বানান আমার কি ব্যবহার করতে হবে মূর্ধন্য ন ব্যবহার করতে হবে। 5 নম্বরে কি আছে অর্ঘ শব্দের পরবর্তী নি যুক্ত কোন শব্দে, অগ্র শব্দের পরে অগ্র শব্দের পরে নি যুক্ত কোন শব্দে কি হবে মূর্ধন্য ন ব্যবহার হবে। অগ্র শব্দের পরবর্তী নি শব্দের দন্ত ন মূর্ধন্য ন হবে। যেমন অগ্র নি, ঠিক আছে। কি আছে এখানে বলা অগ্র শব্দের পরবর্তী মূর্ধন্য নিতে দন্ত ন ব্যবহার না হয়ে মূর্ধন্য ন ব্যবহার হবে। তারপর কি আছে যে সকল শব্দে আমরা দন্ত ন এবং মূর্ধন্য ন উভয়ই ব্যবহার করতে পারি সেগুলোতে আমাদের দন্ত ন ব্যবহার করতে হবে। কারণ যেমন আমি বলি যেমন সোনা, সোনা, সোনা এখানে দন্ত ন দিয়েও ব্যবহার করতে পারি, আবার এরকম না, সোনা আমি মূর্ধন্য ন দিয়েও লিখতে পারি। সেখানে বলা আছে কি যে সকল শব্দ মূর্ধন্য ন এবং দন্ত ন উভয় ব্যবহার করা যায় সেখানে দন্ত ন ব্যবহার করাই শ্রেয়। যেমন গণ শব্দ যোগে যে শব্দ গঠিত গণ, যেমন গণ শব্দের দ্বারা যে শব্দ গঠিত সে শব্দে মূর্ধন্য ন হবে। গণ শব্দ যোগে যে শব্দ গঠিত সেখানে কি হবে মূর্ধন্য ন গঠিত মূর্ধন্য ন হবে। যেমন গণিত, গণিত, গণিত বানানে আমাদের কি হবে মূর্ধন্য ন ব্যবহার করতে হবে। আবার গণনা, না গণনা, এই গণ শব্দ যোগে যে শব্দ গঠিত হবে সেখানে কি হবে মূর্ধন্য ন ব্যবহার করা যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই নষ্ট বিধানের এই নিয়মটুকুই শিখলাম। পরবর্তী ক্লাসে আমরা আবার সপ্ত বিধান সম্পর্কে আলোচনা করব। এই করোনাকালীন দুঃসময়ে আমাদের সকলের স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজন ব্যতিরেকে ঘরের বাইরে যাবে না। সবাই অবশ্যই বাসায় বসে পড়াশোনা চালিয়ে নেবে এবং আমাদের যে কলেজ গ্রুপ আছে বা প্রয়োজনে যে কোনো সময় আমাদের কাছে যোগাযোগ করে যে কোনো সমস্যা সমাধান করবে। বিনা প্রয়োজনে কখনোই বাসা থেকে বের হবে না। বারবার সাবান দিয়ে হাত ধুবে, অন্তত 20 সেকেন্ড হাত ধুবে।
কোনো প্রয়োজনে যদি একান্তই বাইরে বের হতে হয় তাহলে অবশ্যই মাস্ক নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে বাইরে বের হবে। এবং এই দুঃসময়ে বাসায় থেকে বাবা মায়ের সেবা করার জন্য আমার পরামর্শ থাকবে। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।